কলকাতাতেই আছে। ইম্পসিবল। তোমার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছেই আমার নেই। শোনো রোজমেরি, দরকারটা জরুরি, আর সেটা টেলিফোনেও বলা যাবে না। আমি তোমার অপছন্দের মানুষ হতে পারি, কিন্তু আমি তোমার ক্ষতি করার জন্য আসিনি। দেখো, তুমি আমাকে স্বেচ্ছায় সময় না দিলে আমি যেমন করেই হোক তোমার সঙ্গে দেখা করবই, কিন্তু সেই সাক্ষাৎকারটা তোমার আরো অপছন্দের হতে পারে। এটা কি হুমকি? রোজমেরি, আমাকে খামোখা জেদি করে তুলছো কেন? আমি কিন্তু অনেক কিছুই ভুলিনি, এই যেমন ভিয়েনা। রোজমেরি চুপ করে রইল, কিন্তু তার মুখ যে ফ্যাকাশে হয়ে গেল তা লক্ষ্য করছিল মৈত্রেয়ী। রোজমেরি মাউথপিসটা হাত দিয়ে চেপে রেখে মৈত্রেয়ীকে বলল, মৈত্রেয়ী, তুমি কি একটু বাইরে যাবে প্লিজ? মৈত্রেয়ী চলে গেলে রোজমেরি বলল, জো, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? আজ একটা সত্যি কথা বলবে? তুমি কি কাজ করো? যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তখন তুমি আমায় বলেছিলে তুমি একটা কোম্পানির সেলসম্যান, কিন্তু কথাটা মিথ্যে। তুমি সত্যি কি করো জো? আমি যা করি তা বলার মতো নয়। আমার চাকরিটা এমনই যে ভালো কাজ করলে কেউ পিঠ চাপড়ায় না, কিন্তু ভুল করলে প্রাণ যায়। তুমি কি পেশাদার খুনি নাকি গুন্ডা? একটা লোক মাসখানেক আগে আমাকে বলেছিল জোসেফ ক্লাইন আমার জীবনে ফিরে আসবে, তবে অন্য ভূমিকায়। কে সে? সুধাকর দত্ত। সে ইন্টারপোলের অফিসার বলে নিজের পরিচয় দিয়েছিল। তুমি আজকাল বিপজ্জনক লোকদের সঙ্গে বন্ধুত্ব করো নাকি? ওই লোকটা খুব ডেঞ্জারাস, হয়তো তোমার অতীতের কথাও জানে। সুধাকর দত্তকে গোটা ইউরোপের পাপিতাপিরা চেনে। কিন্তু আমি তো পাপিতাপি নই। ভিয়েনায় যা ঘটেছিল। জানি রোজমেরি, সেই ঘটনার জন্য আজ আর তোমাকে কেউ দায়ীও করবে না, তবে বদনামের ভয় আছে। ব্যবসার সুনাম নষ্ট হতে পারে। জোসেফ ক্লাইন, কি চাও বলো? আপাতত একটা অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, তুমি আগামীকাল ঠিক এই সময় আমাকে একটা টেলিফোন করো, তারপর তোমার সঙ্গে দেখা করো। আর আমাদের এই সাক্ষাৎকারের কথা কাউকে জানাবে না। কিন্তু জো, আমার নিরাপত্তার জন্য তো কাউকে কথাটা জানানো দরকার। তুমি সত্যিই বুদ্ধিমতী। আমাকে বিশ্বাস করা যে ঠিক নয় তা আমরা দুজনেই জানি। তুমি কি তোমার স্বামীকে জানাতে চাও? তাকে বললে বলতে পারো, না বললেও ক্ষতি নেই, তবে ব্যাপারটা যত গোপন রাখবে ততই ভালো। কেন বলো তো? আমি একজন সন্দেহজনক লোক, তোমার এক্স হাজব্যান্ড। আমার সঙ্গে তোমার যোগাযোগটা খুব স্বাভাবিকভাবে লোকে নেবে না হয়তো। আমার একটা শর্ত আছে। দেখো, আমি তোমার সম্পর্কে প্রায় কিছুই জানি না। আমাকে তোমার সম্পর্কে সব জানাতে হবে। ঠিক আছে, কাল ফোন করো। রোজমেরি ফোনটা রেখে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার মন এমনিতেই ভালো নেই, তার উপর অতীত থেকে জো ক্লাইনের এই ফিরে আসা, এই ঘটনার মধ্যে নিয়তির কোনো মার লুকিয়ে আছে কিনা কে জানে। রোজমেরি মৈত্রেয়ীকে ইন্টারকমে ডেকে নিল, তারপর ডুবে গেল কাজে। সন্ধ্যেবেলা একটা পার্টি ছিল। মনোজ আর রোজমেরি যাওয়ার কথা। মনোজের ফোন এলো 7টার পর। রোজমেরি শরীর খারাপের অজুহাত দিয়ে ব্যাপারটা এড়িয়ে গেল। তারপর ফোনটা রেখে দিয়ে মৈত্রেয়ীকে বলল, আজ আর কাজ করবো না, কাগজপত্রগুলো গুছিয়ে রাখো, আমি যাচ্ছি। পরের দিনটা গেল একটু মন্থর গতিতে। সন্ধ্যে ঠিক 6টার সময় ফোন এলো। 1 ঘন্টার মধ্যে তুমি একটা গাড়ি নিয়ে চলে এসো ভিক্টোরিয়ার সামনে। আমি দাঁড়িয়ে থাকবো, তারপর কোথাও যাওয়া যাবে। তুমি নিজে ড্রাইভ করলে ভালো। 1 ঘন্টার একটু আগেই সময় হিসেব করে উঠে পড়ল রোজমেরি। ড্রাইভার ছেড়ে দিয়ে নিজেই গাড়ি চালাতে লাগলো। ভিক্টোরিয়ার বড় ফটকের সামনে জো দাঁড়িয়েছিল। গায়ে একটা জিন্সের জ্যাকেট, পরনেও জিন্স, কাঁধে একটা ঝোলা। রোজমেরি দরজাটা খুলে দিতে জো গাড়িতে উঠে
করবো জো? এরপর তোমার চেহারাটা কিন্তু এখনো গুন্ডাদের মতোই আছে। তোমার দিক থেকে আমার সত্যিই কোনো ভয় নেই তো? বাইরেটাই সব নয়, ভেতরে অনেক ভাবন। যাক, সেসব কথা। তুমি কি কাজ করো জো? আমি সেলসম্যান। মিথ্যে কথা। না, মিথ্যে নয়, আমি ফেরি করি। তবে কি ফেরি করি তা জানতে চেয়েও না। কলকাতায় কেন এসেছো? কাজে, আর কাজটা তোমার কাছে। আমার কাছে? আমি কি করবো? তোমার কারখানায় একটা অ্যালয় তৈরি হয়। তোমার কারখানায় তৈরি সেই অ্যালয়ের হঠাৎ চাহিদা খুব বেড়ে গেছে। হ্যাঁ, সো কেন বেড়েছে জানি না। আমাকে তোমাদের কারখানা একটু দেখতে দেবে? কেন? এটাই কাজ, খুব জরুরি। জোকে বিশ্বাস হয় না রোজমেরি, কিন্তু কয়েক বছর আগে মিউনিখে এই জোসেফ তাকে পাগল করে দিয়েছিল। এমন আকর্ষক দুরন্ত পুরুষ সে তার আগে আর দেখেনি। জোসেফ আমেরিকান, শুধু পয়সাওয়ালা মানুষ নয়, চমৎকার ভদ্র ও নম্র ছিল তার স্বভাব। তারপর সামান্য কোর্টশিপের পরেই তাদের বিয়ে এবং সামান্য বিবাহিত জীবনের পরেই ছাড়াছাড়ি। তবু আজও জো ক্লাইন যেন সমান আকর্ষক। জো তার কারখানা দেখতে চায়। এটা নিশ্চয়ই কোনো গুরুতর গোপন কথা হতে পারে না, যার জন্য রোজমেরিকে এইভাবে টেনে আনতে হবে। জো ক্লাইন, আমার কারখানা রোজই বাইরের লোক এসে দেখে যায়। এতে গোপন কিছু নেই। তোমার তো এই নাটকের দরকার ছিল না। আমি পর্যটকের মতো দেখবো না, আমি দেখবো বিশেষজ্ঞের মতো। সেটা সম্ভব না। ওভাবে স্ক্রুটিনি করতে গেলে আমাদের কারখানার প্রোডাকশন মার খাবে, 5টা কথা উঠবে। তাছাড়া হঠাৎ তোমার এরকম ইচ্ছেই বা হচ্ছে কেন? তুমি যতটা নিরাপদ জীবনযাপন করছো বলে ভাবো, তোমার জীবন হয়তো ততটা নিরাপদ নয়। মানে? রোজমেরি, তুমি হয়তো অজান্তে কোনো বিপুল ঐশ্বর্যের উপর বসে আছো, আর সেই কারণেই তোমার নিরাপত্তা সুতোয় ঝুলছে। তোমার কারখানা খুঁটিয়ে দেখার জন্য আমার সঙ্গে 2জন লোক এসেছে, একজন বিশেষজ্ঞ, অন্যজন খুনি। কি বলছো কি? আমি স্বাধীন নই রোজমেরি, আমাকে কাজ করতে হচ্ছে ভয় ও হুমকির মধ্যে। তোমাকে কিছু কথা বলার দরকার, শুনবে? বলো। যখন তোমাকে বিয়ে করি তখন আমি ছিলাম গুপ্তচর, আমেরিকান সরকারের ফেডারেল ব্যুরোর। কিন্তু পরে আমাকে চাকরি ছাড়তে হয়। ব্রুকলিনে আমি একটা দোকান চালাতে শুরু করি। অ্যানা নামে একটি মেয়েকে বিয়ে করি। অ্যানার 2টো বাচ্চা, নিরাপদ জীবন। কারোর চিরকাল সমান যায় না। আমি নানাভাবে জড়িয়ে পড়ি অপরাধ জগতের সঙ্গে। নানা সূত্রে আমার মোটা আয় হতো। অ্যানা দোকান নিয়ে পড়েছে। আর তুমি? আমাকে যে কাজটা করতে হয় তা ভাড়াটে সৈন্যের মতো। মন খারাপই নয়, তবে অবশ্যই আমি যা করে বেড়াই তার অনেক পরিণতি ঘটে মৃত্যুতে। এসব ঠিক বোঝানো যাবে না। এখন এখন কারা তোমার বস? অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। তারা জানতে চায় তোমার কারখানায় আসলে কি জিনিস তৈরি হয়। আজকাল অনেকেই বোধহয় তা জানতে চাইছে, কিন্তু আমি নিজেই তো জানি না। পৃথিবীতে এই অ্যালয় তৈরির আরো কিছু কারখানা আছে, আমি তো একা নই। তাও জানি সেসব কারখানাতেও ঘটনা ঘটছে। জো, জো, আমি কি অজান্তে বিজ্ঞানের বিস্ময় কিছু আবিষ্কার করে ফেলেছি? সেটা বলতে পারতো আন্দ্রে, যাকে কলকাতায় খুন করা হয়। আন্দ্রে প্রায় ব্যাপারটা ধরে ফেলেছিল, কিন্তু নিজেই বাঁচল না। কিন্তু সেখানে থেমে গেলে তো চলবে না। আমাকে বন্ধুর মতো সাহায্য করো রোজমেরি। আমি তোমার শত্রু নই। তুমি সাহায্য করলে কোনোভাবে আমি তোমাকে রক্ষা করতে পারবো। না করলে আমারও কিছু করার থাকবে না। অর্থাৎ খুন? তুমি খুন করবে আমায় জো? আমি করব না, ওসব করার লোক আছে। জো
সঙ্গে পাল্লা দিতে আরো একজন ইন্ডিয়ান এসে গেছে, সায়েন্টিস্ট গোপীনাথ বসু। আন্দ্রে তার অধীনে কাজ করত। আমরা যা চাই সেও তাই চায়। গোপীনাথ বসু, সাকির হ্যাঁ, চেনো? নামটা শুনেছি। রোজমেরি ভুরু কুঁচকে চুপ করে রইল। মনোজ কিছুদিন যাবৎ গোপীনাথ বসুর কথা খুব বলছে। এমন কথাও বলছে গোপীনাথ বসুকে সে মাসে 5 লক্ষ টাকা বেতন দিয়েও নাকি রাখবে। তবে সে কথাটা রোজমেরি বলল না। গোপীনাথের কপাল খারাপ, তাকে মরতেই হচ্ছে। তোমরা মারবে? আমরা নিমিত্ত মাত্র। ভাড়াটে কোন পয়সা নিয়ে লাশ নামিয়ে দেয়, কিন্তু পেছনে অন্য ছায়া থাকে। গোপীনাথ বসু এখন কলকাতায় আছে, তুমি ঠিক জানো? জানি, কালই এসেছে। ও, কিন্তু তাকে মারবে কেন? আমাদের কারখানার রহস্য তো সে জানে না। তার কাছে আন্দ্রের সব কাগজপত্র আছে। গোপীনাথ বুদ্ধিমান, সে ঠিক ব্যাপারটা ধরে ফেলবে। তবে তাকেই কেন ভাড়া করছো না তোমরা? উপায় নেই, সুধাকর দত্ত তার পিছনে আছে। ও বাবা, তা তার মতলব কি? সেও আমাদের মতো বেলয়ের রহস্য ভেদ করতে চায়। আমার আমার মাথা গুলিয়ে যাচ্ছে জো। গাড়িটা ডান দিকে ঘোরাও রোজমেরি, আমি গলির মধ্যে নেমে যাব, তুমি ফিরে যাও। আজ আর কথা নয়। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব স্বস্তিতে নেই, ঠিক বলছি? ঠিকই বলছো। যারা তোমার মতো বিপজ্জনক জীবনযাপন করে তারা স্বস্তিতে থাকে না জো। তা তো বটেই, কিন্তু আমি যখন সরকারি চাকরি করতাম তখন বিপজ্জনক ভাবে বেঁচে ছিলাম রোজমেরি। তখন কোনো গ্লানি ছিল না। এখন মাঝে মাঝে মনে হচ্ছে একটা পিছল পথ দিয়ে হড় করে একটা অন্ধকার গুহায় নেমে যাচ্ছি। এ হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একবার ঢুকে পড়লে আর বেরোনো যায় না। অপরাধ সংগঠনগুলো ভালো টাকা দেয় রোজমেরি, কিন্তু তার বদলে তারা চায় শতকরা 100% আনুগত্য। এই যে তোমার কাছে আজ এসব কথা বলে ফেললাম, এর শাস্তি কি জানো? অনুমান করতে পারছি। যাই হোক, পরশুদিন তোমার কারখানায় আমরা যাব। আমাকে অবাধ প্রবেশ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করে দাও। মনোজেরও একটা অনুমতি চাই। সব আমি জানি, মনোজ তো একটা ভেড়া। শোনো রোজমেরি, ব্যবস্থা করতে তোমাকে হবেই, নইলে কিছুই আমার নিয়ন্ত্রণে থাকবে না। তুমি কি এখনো আমার শুভাকাঙ্ক্ষী? 100%। ক্লান্ত, অন্যমনস্ক, বিষণ্ণ রোজমেরি বাড়িতে নিজের শোয়ার ঘরে এসে আধশোয়া হয়ে অফিসের কিছু জরুরি কাগজপত্র দেখছে। আজ তার মাথাটা গরম, মনটাও খারাপ। মনোজ ফিরল রাত 11টায়। রোজমেরি এত রাত অবধি জেগে থাকে না। আজ নিঃশব্দে উঠে বাইরের ঘরে গিয়ে মনোজের ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল। চেঞ্জ করে আমার ঘরে এসো, কথা আছে। মনোজের বেশি সময় লাগলো না। মিনিট 15 মাথায় রোজমেরি ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসলো। আমি খুব বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি গোপীনাথ বসু এখন কলকাতায়। কোথায় আছে জানি না, খোঁজ করলেই জানা যাবে। এখানে তার আত্মীয় স্বজন আছে। কি বলছো? সোনালী বা সুব্রতকে ট্যাগ করবো নাকি? করতে পারো, কিন্তু তাড়াতাড়ি করতে হবে। গোপীনাথের বিপদ এখনো কাটেনি। কিন্তু আমি খবর পেয়েছি ওকে মারবার জন্য একজন খুনিও কলকাতায় এসছে। পুলিশ প্রোটেকশন ছাড়া দেখো, পুলিশকে মোবিলাইজ করা সহজ কাজ নয়। অন্য কিছু ভাবো, অন্য কিছু। আমার অনুমান গোপীনাথকে প্রোটেকশন দিচ্ছে সুধাকর দত্ত। সেই ইন্টারপোল এজেন্ট? তাহলে ইন্টারপোলই তো তাকে পাহারা দিচ্ছে। আমরা আর কি করবো? তুমি তো বোকা নও মনোজ।
গোপীনাথ বসুকে আমাদের দরকার। এদিকে সাকি, ভিকিস মব সবাই ওকে খুঁজছে। আরো লোক তাকে মারার জন্য বা ধরার জন্য ঘুরে বেড়াচ্ছে। আমাদের এখন তার পাশে দাঁড়াতে হবে বন্ধুর মতো। ইন্টারপোল তার বন্ধু হলেও তাকে দিয়ে কাজ করাতে পারবে না, আমরা পারবো। কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা যাবে কি করে? আমাদের তো ওসব অভিজ্ঞতা নেই। তুমি সুব্রতর কথা ভুলে যাচ্ছ কেন? সুব্রত ওর খুব রিলায়েবল বন্ধু। তুমি সুব্রতকে ম্যানিপুলেট করতে না পারলে আমি করব। অবশ্য আরো একজন আছে, সোনালি। সোনালি? সে তো গোপীনাথের প্রসঙ্গই সহ্য করতে পারে না। হতে পারে, কিন্তু গোপীনাথের বিপদ শুনলে সে হয়তো তাকে রক্ষা করার ব্যাপারে আমাদের সাহায্য করবে। ঠিক আছে, কাল সকালে আমাদের এই ব্যাপারে কাজে লাগতে হবে। মনোজ চলে গেলে রোজমেরি ফোন তুলে নিল। ফোন 4 বার বাজবার পর একটা ভারী গলা বলল, লুলু হিয়ার। আমি রোজমেরি, একটা কাজ আছে। কাজ ছাড়া এত রাতে তোমার আমাকে মনে পড়ার কথাও নয়। কাজ ছাড়াও আমি তোমাকে প্রশ্রয় দিই না? মাঝে মাঝে সিঙ্গাপুরেও তো যাচ্ছি তোমার সঙ্গে। সিঙ্গাপুরটা কোনো জায়গা নয় রোজমেরি। আজ রাতে তোমাকে একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? কাজ ছাড়ো, ব্যবসায় গুলি মারো, স্বামীটাকে ভুলে যাও, তারপর চলো হাওয়াই দ্বীপে পাকাপাকি বাস করিতে চলে। সেখানে আমার বাড়ি আছে। কাজ আর কাজের টেনশনে তুমি শুকিয়ে যাচ্ছ রোজমেরি। মনোজ ভালো লোক, সৎ, পরিশ্রম, মস্তিষ্কবান। কি মস্তিষ্কবান? মেটালার্জি বুঝলেই কি আর মস্তিষ্কবান হওয়া যায়? তুমি তো ওকে ভালোবাসো না রোজমেরি। নাই বা বাসলাম, আমরা কটা মানুষ এই জীবনে সত্যিকারের কাউকে ভালোবাসতে পারি বলো তো? হয়তো একজন কেউ নয়, কিন্তু তবু কিছু লোকের সঙ্গে পার্টনারশিপে আসতেই হয়। বিবাহিত জীবনও তো একটা কর্পোরেশন, একটা কোম্পানি পার্টনারশিপ। যাকে ওসব ছাড়ো, আমার একজন অতিথি আসছে, তাকে একটু ভালো রকম প্রোটেকশন দিতে হবে। তার পেছনে 3টে ইন্টারন্যাশনাল গুন্ডা লেগে রয়েছে। নাম গোপীনাথ বসু। ঠিকানাটা কাল দেব। ঠিক আছে। আমি তোমায় ফি দেব। আমি তোমার উপর অনেকটা ডিপেন্ড করে আছি। কাল বেলা 12টা নাগাদ ঠিকানাটা ট্রেস করতে হবে। ফোনটা রেখে রোজমেরি বাতি নেভালো, কিন্তু অনেকক্ষণ তার ঘুম এলো না। গোপীনাথকে কাল থেকে হয়তো নিরাপত্তা দেওয়া যাবে, কিন্তু আজ রাতে সে কতটা নিরাপদ? তার চেয়েও বড় কথা, গোপীনাথকে শুধু নিরাপত্তা দিলেই হবে না, সুধাকর দত্তর ধাবা থেকে ওকে বের করে আনতে হবে। সুধাকর দত্তর নামটা মনে হলেই রোজমেরি শক্ত হয়ে যায়। ওরকম ঠান্ডা মাথার রোবট মানুষ সে আগে কখনো দেখেনি। রোজমেরি দুটো ঘুমের ওষুধ খেয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। রাত 2টো অবধি জেগে গোপীনাথ তার কম্পিউটারের হার্ড ডিস্কে যাবতীয় তথ্যাবলী ভরে ফেলছিল। গত 3 দিন ধরে একটানা কাজ, সবই পেপারওয়ার্ক। এতে কাজ ততটা হবে যতক্ষণ না হাতে কলমে করা যায়। আন্দ্রের কাগজপত্রের মধ্যে সে বারবার একটা ব্যক্তিগত ডায়েরির উল্লেখ পাচ্ছে। আন্দ্রে হয়তো ডায়েরি রাখত, কিন্তু ডায়েরিটা কোথায় তা জানে না গোপীনাথ। রাত 2টোয় হেলানো চেয়ারে বসে গোপীনাথ চোখ বুজে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে তার একটু ঝিমুনি এলো। ঝিমোতে ঝিমোতে যখন ঘুম এসে যাচ্ছিল প্রায়, তখনই সে হঠাৎ চমকে উঠল। মৃদু, খুব মৃদু একটা শব্দ হলো না? কেউ কি সন্তর্পণে লিফটের দরজা খুলল এবং বন্ধ করল? গোপীনাথ উঠে পড়ল এবং দ্রুত পায়ে দরজার আই হলে গিয়ে চোখ লাগালো। বাইরের ল্যান্ডিংয়ে তো আলো জ্বলছে না। কেন জ্বলছে না? কেউ কি আলো নিভিয়ে দিল? গোপীনাথও নিজের ঘরের আলো নিভিয়ে দিল। দরজা লক করা আছে। রান্নাঘরে গিয়ে একটা বড় মাংস কাটা ছুরি তুলে নিয়ে এলো। তারপর আবার আই হলে চোখ রাখলো গোপীনাথ। ল্যান্ডিং অন্ধকার। গোপীনাথ একটু ভেবে খুব সন্তর্পণে দরজার লকটা
একটু ফাঁক করে দিল পাল্লাটা। তারপর নিঃশব্দে ঘরের অন্য প্রান্তে গিয়ে স্টিলের আলমারিটার পাশে দাঁড়ালো। গোপীনাথের ডান হাতে ধরা ছুরি, চোখ ঈগলের মতো দরজায় নিবদ্ধ। ঘরের বাতি নেভানো থাকলেও কাচের সার্সি দিয়ে নগরের আলোর আভা আসছে। তাতে ঘরটা ভালোই দেখা যাচ্ছে, একটু আবছা এই যা। মিনিট 5 অপেক্ষা করার পর দরজার পাল্লাটা খুব ধীরে ধীরে ফাঁক হতে লাগলো। একটা জোরালো টর্চের আলো ঘরটাকে যেন চমকে দিল হঠাৎ। ঘরে ঢুকলো দুজন, সামনে একজন, দুপা পিছনে আরেকজন। একটু কুঁজো হয়ে সতর্ক পায় দুজনের একজন টর্চটা চারিদিকে নিক্ষেপ করলো, কিন্তু গোপীনাথ আলমারির আড়ালে থাকায় তাকে দেখতে পেল না। ঘরটা পেরিয়ে শোয়ার ঘরের দরজায় দাঁড়িয়ে আবার টর্চ জ্বাললো লোকটা। তারপর বলল, ব্যাপারটা কি? লোকটা তো আমি দেখছি সব দরজা খোলা ছিল না, শালা ভিজেছিল। তবু একবার ভালো করে খুঁজে দেখা যাক। দুজনে ঘরে ঢুকে গেল। কয়েক সেকেন্ড অপেক্ষা করে গোপীনাথ নিঃশব্দে দ্রুত গতিতে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এলো। সিঁড়িতে ওপরের দিকে মাঝামাঝি উঠে ল্যান্ডিং এ দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে রইল। 5-10 মিনিট বাদে লোক দুটো বেরিয়ে এলো। চারদিকে টর্চটা বার কয়েক ঘুরিয়ে দেখলো, তারপর লিফটে উঠে চলে গেল। দরজাটা খোলাই রেখে গেছে ওরা। গোপীনাথ এসে ফ্ল্যাটে ঢুকে দরজাটা ফের লক করে আলো জ্বালল। শোয়ার ঘরে এসে দেখলো তার সুটকেস হাতড়ানো, মানি ব্যাগ টেবিলের উপর থেকে হাওয়া, একটা ক্যালকুলেটর, একটা ওয়াকম্যান ইত্যাদি রাখা ছিল বিছানার পাশের টেবিলে। সেগুলোও নেই। তবে ওরা কম্পিউটারটা স্পর্শ করেনি। তার মানে ওরা গোপীনাথের গবেষণায় আগ্রহী নয়। সুতরাং খুন ছাড়া আর কি বা হতে পারে? বাকি রাতটা কোনো উৎপাত হলো না। ভোরের দিকে গোপীনাথ একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, তবু সূর্যোদয়ের আগেই সে উঠল এবং নিচে নামলো। ফ্ল্যাট বাড়ির দারোয়ানদের সঙ্গে কথা বলে জানতে পারল গত রাতে প্রায় 2টো নাগাদ দুজন লোক এ বাড়িতে ঢুকেছিল 4 তলার 3D ফ্ল্যাটে যাওয়ার জন্য। 3D ফ্ল্যাটে মল্লিকজি থাকেন। ও ঘরে বহুত আড্ডা হয়, খানা পিনাও হয়। কাল রাতেও পার্টি ছিল, তাই দারোয়ান ভেবেছিল যে ওদেরই বাড়িতে যাচ্ছে লোকগুলো। তবে 1 ঘন্টা পরে তারা চলে যায়। সব শুনে এসে গোপীনাথ ফোন করলো সুব্রতকে। ঘুম ভেঙেছে? হ্যাঁ কবিতা, খবর ভালো তো? আজ তো আপনার ওখানেই যাওয়ার প্রোগ্রাম আমার। ও, হ্যাঁ, আজ শনিবার না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আয়। গোপীনাথ ফোন রেখে দিল। ঘন্টাখানেক বাদে হঠাৎ আবার সুব্রতর ফোন। হ্যালো কবিতা, আমাদের বস রোজমেরি আমাকে ফোন করে আপনার ঠিকানা চাইছে। বলছে জরুরি দরকার। কি করবো, দেবো? না, একদম দিবি না, কিছুতেই দিবি না। ঘন্টা 2 বাদে সুব্রত এলো। গোপীনাথ ওকে জিজ্ঞেস করলো, সুব্রত, রোজমেরি আমার ঠিকানা চায় কেন বলতো? স্বার্থেই চায়, তবে মুখে বলছে আপনাকে সিকিউরিটি দেবে। ওর কি কোনো সিকিউরিটি এজেন্সি আছে জানাশোনা? থাকতেই পারে, হ্যাঁ, ভালো পেলে কত কি থাকে। আচ্ছা, আমি যে কলকাতায় এসেছি, এই খবর রোজমেরি পেল কোথায়? তা তো জানি না, সোমবার খোঁজে। রোজমেরির প্রস্তাব গ্রহণযোগ্য হলে আমি ভেবে দেখব। ল্যাপটপ দরকার। আপনি বডিগার্ড রাখুন, আপনার তো বিপদ। বিপদটাও ধীরে ধীরে অভ্যাস হয়ে যাচ্ছে রে। চিন্তা করিস না, মনে হচ্ছে ক্রাইসিসটা সামলে নিতে পারবো। আচ্ছা, আপনি সোনালিটির কথা কিছু জানতে চাইলেন না তো? কিছুদিন আগে আপনি তো ওকেই নিজের সমস্ত সম্পত্তি দিয়ে দিতে চাইছিলেন। হ্যাঁ, তখন উপায় ছিল না, আমার তো উত্তরাধিকারী কেউ নেই। সোনালি একসময় তো আমার স্ত্রী ছিল, সেই সুবাদে যা একটু সম্পর্কের ছায়া আছে, তা সে তো রিফিউজই করেছে। সোনালিদি রিফিউজ না করলে তার প্রতি আমার শ্রদ্ধা থাকতো না। ভদ্রমহিলার আত্মমর্যাদার বোধ খুব টনটনে। তা হবে, তবে ও আমার অফার রিফিউজ করায়
ঠিক করেননি। আচ্ছা, হঠাৎ তুই সোনালির শাহকার হয়ে উঠলি কেন বলতো? দেখুন, আপনাদের দুজনের মধ্যে কি ঘটেছিল তা আমি জানি না, কিন্তু আপনাকে বা সোনালি দিকে কাউকেই আমার খারাপ বলে মনে হয় না। আমি খারাপ? যাকে ওসব এখন বাদ দে। আমার মনে হয় আপনার এই বিপদের দিনে আপনার একজন বিশ্বস্ত বুদ্ধিমান সঙ্গীর দরকার। সেই সঙ্গে কি সোনালি? নয় কেন? কারণ আমার সবচেয়ে প্রয়োজনের সময়ে, ব্যস্ততার সময়ে সোনালি আমাকে অপমান করে ছেড়ে চলে এসেছিল। And she never looked back. শোন, তুই আমার কথা বেশি ভাবিস না, দুঃখ পাবি। আমি ওটা পারবো না। ছেলেবেলা থেকে আপনাকে দেখে আসছি, আপনি আমার আইডল ছিলেন। তুই আমার ভালো চাস জানি, কিন্তু সোনালির সঙ্গে আমাকে আর জোড়ার চেষ্টা করিস না, কারণ স্বামী হিসেবে আমি কোনো মেয়েরই যোগ্য নই। মেয়েদের একটা পারিবারিক জীবন চাই, তাদের কিছু সেন্টিমেন্টাল চাহিদা থাকে, যেটা একেবারেই ন্যায্য নয়। কিন্তু আমি ভেবে দেখেছি ওসব আমার দ্বারা হওয়ার নয়। যার নিজের সম্পর্কে অ্যাসেসমেন্ট এত ক্লিয়ার কাট, সে তো ইচ্ছে করলে এই অসুবিধাটা টপকে ফেলতে পারে। তুই হয়তো জানিস না, সোনালির সন্দেহবাদী ছিল সাংঘাতিক। তার ধারণা হয়েছিল আমার সঙ্গে বিভিন্ন মেয়ে মানুষের সম্পর্ক আছে। ইউরোপে একা ব্যাচেলর মানুষ থাকতাম, মহিলা সংসর্গ হয়নি বলি কি করে। কিন্তু সেগুলো সব প্রাক বিবাহ যুগে। পরে কাজের চাপে আর নেশায় আমার অন্য সব বোধই চলে যায়। তা সোনালিদির সন্দেহকে অমূলক। তাও বলছি না, তবে এই প্রসঙ্গটা বাদ দিলেই ভালো করবি। There was a lot of misunderstanding. আমি কাউকে দোষ দিই না। আমার মনে হয় আপনি সোনালিদিকে খুব ভালো করে এখনো জানেন না। সব ছাড় এখন। আচ্ছা, রোজমেরি আর মনোজের কথা বল। এটা কেমন লোক বলতো? রোজমেরি বুদ্ধিমতী, তবে মনোজ ক্রাইসিস ম্যান নন, বিজনেস ব্রেনও নেই। ও আরেকটা কথা, শুভ নামে রোজমেরির একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সে আমার ঘরে এসে মাঝে মাঝে আড্ডা মারে। সে বলেছে রোজমেরি নাকি প্রায় সিঙ্গাপুরে যায়, একজন আত্মীয় থাকে, বোধহয় ওই বন্টন হবে। কিন্তু কথাটা সেটা নয়, কথা হলো শুভ দেখেছে একটা লোক রোজমেরির সঙ্গে একই ফ্লাইটে যায় এবং ফিরে আসে, কিন্তু রোজমেরির চেনা লোক নয়। ওটে লোকটা বেটে, ফর্সা এবং স্বাস্থ্যবান। শুভ তাকে বক্কেশ্বর নাম দিয়েছে। লোকটাকে শুভ একদিন ফলো করে, কিন্তু চিতপুরের একটা বাড়িতে ঢুকে লোকটা গায়েব হয়ে যায়। কিন্তু এই ঘটনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? সম্পর্কটা শুভ না জানলেও আমি জানি। আমি কোম্পানির পিআর। শুভ যে বাড়িটার ঠিকানা দেয় সেই বাড়িতে লুলু নামে একটা লোক থাকে। লুলু আমাদের কোম্পানির সিকিউরিটির চার্জে আছে, কিন্তু সে কখনো অফিসে আসে না। কোম্পানির অ্যাকাউন্টসে খোঁজ নিয়ে জেনেছি লুলু নামে একটা বেশ মোটা টাকা বরাদ্দ আছে। তুই কি বলতে চাস রোজমেরির সঙ্গে ওর এক্সট্রা ম্যারিটাল রিলেশন আছে? হ্যাঁ, ডিরেকশন তাই সাজেস্ট করছে। আর আমার ধারণা রোজমেরি লুলুকেই আপনার সিকিউরিটির ভার দেবে। আমি কিছু হোমওয়ার্ক করেছি, কয়েকটা পুলিশ রেকর্ডে দেখা গেছে লুলু ড্রাগ ট্রাফিকার, জার্মানিতে ওর বেস। বেশিরভাগ ব্যবসায়ী বেআইনি, আর সেটা বোধ হয় রোজমেরি জানে না। তাহলে কি করতে বলিস? সাবধান হতে বলি। আপনাকে সকালে যখন ফোন করেছিলাম তখন লুলু সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য আমার এক কাকাকে বলেছিলাম। উনি পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তিনি ঘন্টাখানেক আগে আমাকে টেলিফোন করে জানালেন সবটা। লুলুকে তাহলে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? আরে প্রমাণ কোথায়? আচ্ছা, রোজমেরি ল্যাবে একটা অ্যাক্সেস আমার দরকার। একটা এক্সপেরিমেন্ট করতে হবে, ভাইটাল ওয়ান। গোবিদা, আন্দ্রে যখন খুন হয়, অর্থাৎ যখন তাকে বিষ দেওয়া হয়েছিল, তখন আমি স্পটে ছিলাম, জানেন। আন্দ্রে যখন বিয়ারটা খাচ্ছিল আমি ওর দিকেই তাকিয়েছিলাম। কে দিয়েছিল জানিস? যদি বলি, জানি। সোমবার দুপুরের দিকে সোনালি রোজমেরির ফোনটা পেয়ে একটু অবাক হলো। সে মনোজের সেক্রেটারি। রোজমেরির সঙ্গে তার প্রয়োজন খুবই কম। সোনালি একটা গোটা উইং পেরিয়ে আরেকটা উইংয়ে রোজমেরির দপ্তরে পৌঁছতে একটু সময় নিল। কয়েকদিন আগে মনোজ সেন তাকে ডেকে গোপীনাথ সম্পর্কে কিছু কৌতূহল প্রকাশ করে। তাতে সে মোটেই সন্তুষ্ট হয়নি। রোজমেরিও আবার সেই একই প্রসঙ্গ তুলবে নাকি?
ঘরে যখন সে ঢুকলো তখন রোজমেরির মুখে হাসি এবং আপ্যায়ন। সোনালি এই আনঅফিসিয়াল ভাবভঙ্গি পছন্দ করে না। বসুন সোনালি। সোনালি বসল না। ঠিক আছে ম্যাম, আপনাকে আমাদের কারখানার কয়েকটা কনফিডেন্সিয়াল কথা বলতে চাই। অফিসের ব্যাপারে? কিন্তু সেটা আমাকে কেন? মানে আমি তো সামান্য একজন কর্মচারী। আপনার এই কারখানা সম্পর্কে অনেক কথাই জানা আছে, সুতরাং আপনি আমাদের ঘনিষ্ঠ কর্মচারীদের একজন। আমরা সম্প্রতি কিছু সমস্যায় পড়েছি, আপনি কি শুনবেন? ইচ্ছে করলে বলুন। রোজমেরি অ্যালয় তৈরি থেকে কারখানা কেনার চাহিদা, আন্দ্রের মৃত্যু, ইন্টারপোলের এজেন্ট সুধাকর দত্ত সবটা বলল। এসবই আমি জানি ম্যাডাম। এর একটা রিয়াকশন হয়েছে সাকিতে। আপনি হয়তো জানেন না, সেখানকার একটা প্রজেক্টের চিফ গোপীনাথ বসুকে অপহরণ করা হয় এবং খুন করারও চেষ্টা হয়েছে। আমি আপনাদের সম্পর্কের কথা জানি। গোপীনাথ আপনার প্রাক্তন স্বামী। সোনালি হঠাৎ মুখটা তুলল। তার দুটো চোখ ছলছল করছে এবং নিজেকে সংযত রাখতে পারছে না সে। গোপীনাথের কি হয়েছে? যতদূর জানি এখনো কিছু হয়নি, তবে বিপদ এখনো কাটেনি। আর বিশ্বস্ত সূত্রে জেনেছি গোপীনাথ বসু এখন কলকাতায় রয়েছে। ভীষণ চমকে উঠল সোনালি। গত মাসখানেক যাবৎ সে প্রতি মুহূর্তে গোপীনাথের মৃত্যু সংবাদ পাওয়ার আশঙ্কা করছে। গোপীনাথ এখন তার কেউ নয়, কিন্তু গোপীনাথ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ সোনালির জীবনে কখনো আসেনি। হয়তো গোপীনাথই পুরুষ সম্পর্কে তার যাবতীয় আগ্রহকে নষ্ট করে দিয়েছিল। একজন কঠিন, আত্মসর্বস্ব, কাজ পাগল মানুষ ছিল গোপীনাথ। স্ত্রী সম্পর্কে যার না ছিল ভাবাবেগ, না ভালোবাসা, না কোনো আগ্রহ। নিষ্ঠুর ঔদাসীন্যে বিদেশে একা সোনালি কিভাবে যে দিন কাটত সেই জানে। গোপীনাথ সম্পর্কে আজ সোনালির কোনো ভাবাবেগ নেই ঠিক কথা, কিন্তু স্মৃতি আছে। গোপীনাথের করুণ পরিণতি ঘটলে সে দুঃখ পাবে। কলকাতায় কবে এলো? খুব সম্প্রতি। কলকাতায় এলেও তিনি রেহাই পাবেন না। বেশ কয়েকটা আন্তর্জাতিক মাফিয়া গোষ্ঠী তাকে খুঁজছে। গোপীনাথ একজন মস্ত বিশেষজ্ঞ। হয়তো আমাদের অ্যালয় সম্পর্কে সত্যিকারের বিজ্ঞানসম্মত সত্য ভাষণটা তিনিই করতে পারবেন, কিন্তু কেউ কেউ চায় না যে গোপীনাথ সেটা করুন। গোপীনাথকে বাঁচানো দরকার। আমাদেরও একটু স্বার্থ আছে, আমরাও তার কাছ থেকে সত্যটা জানতে চাই। তবে স্বার্থ থাকলেও আমরা গোপীনাথের মতো একজন কাজের লোককে হারাতে চাই না। আপনি কি তা চান না? আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন? আমরা গোপীনাথের ফ্ল্যাটের ঠিকানাটা জানি না, জানলে তার সিকিউরিটির ব্যবস্থা করতাম। দেখুন, এ ব্যাপারে আমি এখনো কিছু বলতে পারি না। ঠিকানাটা উনি দিতে রাজি কিনা সেটাও তো আমার জানা দরকার। বেশ, তবে তাই হোক। যদি গোপীনাথের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তাকে বলবেন রোজমেরি এই প্রস্তাব দিয়েছে যে তার সিকিউরিটি এবং মাসে 1 লক্ষ টাকা বেতন আমরা দিতে প্রস্তুত। তিনি যদি আমার কনসার্নে কাজ করেন তাহলে আমরা কৃতজ্ঞ বোধ করব। 1 লক্ষ টাকা মাইনে ছাড়াও তার যাবতীয় খরচও আমরা দেবো, ধরুন মাসে আরো 50,000 টাকার মতো। দয়া করে একথাও বলবেন, বেতন নিয়ে তিনিও তার মতামত দিতে পারেন। আমরা বিবেচনা করতে রাজি আছি। বলবো। সোনালি সম্পূর্ণ একটা ঘোরের মধ্যে নিজের ঘরে এলো। সোনালি নিজের চেয়ারে বসে কিছুক্ষণ নিজেকে সংযত করল। গোপীনাথকে সে ভালোবাসে না ঠিকই, কিন্তু উদ্বেগ আর উৎকণ্ঠা তাকে বড্ড কাহিল করে ফেলেছে। ঘরে সুব্রত বসে আছে। সুব্রতবাবু, আপনার কবিতা এখন কোথায়? আমি জানি সে কলকাতাতেই আছে। সুব্রত একটু একটু করে গোপীনাথের রোম থেকে কলকাতায় আসা অবধি সব ঘটনা জানালো। রোজমেরির সিকিউরিটির ব্যবস্থা করতে চাই, চাকরিও দিতে চাইছে, মাসে 1.5 লাখ টাকা মাইনে এবং সেটাও নেগোশিয়েবল। জানি রোজমেরির প্রস্তাবটা আমাকেই প্রথম দেয়। গোপীদা রাজি, তবে রোজমেরির সিকিউরিটি সম্পর্কে আমার সন্দেহ আছে। লুলু লোকটা ভালো নয়। লুলুকে? ম্যাডামের পেয়ারের লোক, ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়ের সিকিউরিটির ইনচার্জ। লুলু মে বি আর ডাবল এজেন্ট। ডাবল এজেন্টের তো আর বিশ্বাস করা যায় না।
হয়তো উল্টো পার্টির টাকা খেয়ে গোবিদাকে সেই খুন করে বসলো। আমি সে কথা রোজমেরিকে জানিয়ে দিতে চাই। বলবো গোপীনাথের সিকিউরিটির ভার আমরা নেব, লুলুকে এর মধ্যে আনা চলবে না। কিন্তু তার আগে গোপীনাথের সঙ্গে আমি কথা বলতে চাই। হ্যাঁ, তো টেলিফোনটা তুলে নিন না, হাতের কাছেই তো রয়েছে। না না, এখন নয়, এখন নয়। আই এম ফিলিং নার্ভাস। আসলে বহুকাল সম্পর্ক নিয়ে হয়তো রিয়াক্ট করবে। কেন যে আপনাদের সম্পর্কটা এমন বেশি গেল কে জানে। অথচ দুজনেই তো ভালো। গোপীদা এখন ফ্ল্যাটেই আছেন, আপনি ফোনটা করুন না সোনালিদি, রোজমেরির প্রস্তাবটা দিন। ও আরেকটা জরুরি কথা, আপনি কিছু মনে করবেন না তো? মানে হয়তো পছন্দসই হবে না, প্লিজ রাগ করবেন না। বলুন। গোপীদা কিরকম বিপদের মধ্যে আছেন তা তো বুঝতেই পারছেন। চারিদিকে নৃশংস সব ক্রিমিনালস। গোপীদা তবু একা থাকছেন। এই একা থাকাটা আমার একেবারে পছন্দ হচ্ছে না। A lonely man is an easy target. আমি চাই গোপীদার একজন সর্বক্ষণের সঙ্গী থাকুক। তাদের দুজোড়া চোখ, দুজোড়া কান এবং দুজোড়া হাত থাকবে। গার্ড দিয়ে ওসব হবে না। কাছের কেউ, বিশ্বস্ত কেউ, এমন কেউ যে গোপীদাকে ভালোবাসে, তেমন কেউ থাকলে খুব ভালো হয়। আর সেটা আপনি। আমি? হ্যাঁ, আপনি সোনালি। আপনি ছাড়া কারোর কথা ভাবাই যায় না। আমি যাচ্ছি, আপনি ফোনটা করুন। সুব্রত চলে গেল। সোনালি বিস্মিত সর্বশান্তের মতো বসে রইল। কি অনায়াসে বলে চলে গেল সুব্রত, কিন্তু কি সাংঘাতিক একটা ঝড় তুলে দিয়ে গেল তার বুকে। সোনালি আরো কিছুক্ষণ চুপ করে বসে রইল অভিভূতের মতো। তারপর দুর্বল হাতে টেলিফোনটা তুলে ডায়াল করল। টেলিফোনটা কানে দিয়ে শুনল ওপাশে রিং হচ্ছে। রিং হয়েই যেতে লাগলো, ফোন কেউ ধরল না। ফোন ধরে না কেন? চিরকালের অভ্যেস। তার মানে ফ্ল্যাটে নেই। ফোন খারাপ থাকার কথা নয়, থাকলে সুব্রত জানতো। সোনালির ভেতরে চাপা উদ্বেগ। লোকটা মারাত্মক বিপদের মধ্যে আছে। টেবিলটা চটপট মুছিয়ে নিয়ে সে বেরোবার মুখে আরেকবার টেলিফোন করলো গোপীনাথকে। ফোনটা রিং হয়ে গেল, কেউ ধরল না। ট্যাক্সি পাওয়া যাবে কিনা ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নেমে যখন সে ঊর্ধ্বশ্বাসে বাইরের দিকে ছুটছিল, ঠিক তখনই বাইরে চমৎকার লনের দুপাশে যে গাড়ি পার্ক করার জায়গা আছে সেখান থেকে সুব্রত অনুচ্চ স্বরে ডাকল, সোনালিদি। হেলমেট পরা সুব্রত তার মোটর বাইকটাকে পার্কিং লট থেকে বের করে সামনে এনে দাঁড় করালো। উঠুন, তাড়াতাড়ি পৌঁছতে হবে। গত 3 ঘন্টা ধরে গোপীদার ফোনে নো রিপ্লাই। লিফট থামতেই দরজা খুলে লাফিয়ে নেমে গেল সুব্রত। পেছন পেছন সোনালি। দরজাটা আধ খোলা ছিল। সুব্রত সপাটে সেটাকে খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়ালো। বাইরের ঘরের দৃশ্যটাই বিভৎস। দেওয়াল, দরজা, ডিভান, কম্পিউটার, সোফা সেট সর্বত্র এলো পাথারি গুলি চালানোর চিহ্ন। কি চতুর্দিকে? মেঝে অবধি কোথাও কোথাও জলটা উঠে গেছে। না হোক গোটা 30-40 বার গুলি চালানো হয়েছে এই ঘরে। সুব্রত শোয়ার ঘরটায় উঁকি দিল। এই ঘরেও কয়েকবার গুলি চলেছে বটে, কিন্তু বেশি নয়। সুব্রত বাথরুম, বারান্দা, আরেকখানা ঘর সর্বত্র ঘুরে দেখল। কোথাও কোনো লাশ নেই। গুলি চলেছে, কিন্তু কেউ মরেনি। গোপীদা হয় পালিয়েছে, নয় কেউ বা কারা তাকে তুলে নিয়ে গেছে। এত গুলি চালালো কেন বলুন তো? মারতে হলে তো 1-2 গুলি যথেষ্ট। সেটাই ভাবছি। সদর দরজার কাছে গিয়ে ঘরটা একবার দেখলো সোনালি। তারপর হঠাৎ ডান ধারে কাঁচের শার্সিওয়ালা জানালার দিকটায় গিয়ে বলল, সুব্রত বাবু, এদিকে আসুন। এই দেখুন, যতদূর মনে হচ্ছে বাইরে থেকে কেউ এই জানলা দিয়ে ভিতরে গুলি করেছে। ওই দেখুন, বাইরে ভাড়া বাঁধা আছে। বাড়ির এপাশটায় ভাড়া বাঁধা আছে। সম্ভবত রাজমিস্ত্রি বা রঙের মিস্ত্রিদের কাজ চলছে। তবে আজ কোনো মিস্ত্রি নেই। জানালার কাজগুলি ভাইব্রেশনে ফেটে গেছে। শব্দ হয় এমন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, হলে লোক জমে যেত। কাজ হয়েছে নিঃশব্দে। সোনালি চারদিক ঘুরে ঘুরে দেখছিল।
সুব্রত জানালা দিয়ে নিচে ঝুঁকে কিছু দেখছিল। হঠাৎ বলল, সোনালিদি, সোনালিদি, এদিকে আসুন, এদিকে আসুন। সোনালি প্রায় ছুটে এলো। কি সুব্রত বাবু? দেখুন দেখুন, ওই যে নিচের দিকে কিছু ঝোপঝাড় রয়েছে, বোধহয় এবারে কিচেন গার্ডেন। ঠিক জানালার সোজাসুজি এই যে নিচে একটা ঝোপের ভিতর থেকে দেখতে পাচ্ছেন? ওই যে হ্যাঁ, একজোড়া পা বেরিয়েছে, দেখেছেন? চলুন তো দেখি। নিচে নেমে পর্যবেক্ষণের মতো অবস্থা সোনালির নয়। তার শরীর যেন নেই হয়ে গেছে, মাথা সম্পূর্ণ বোধ শূন্য। তবু কোনো মতে নিচে নামলো সে। নিচে নেমে ওরা একজন ছোকরা দারোয়ানকে দেখতে পেল। দারোয়ান কিছুই টের পায়নি। তাকে নিয়ে ওরা পেছন দিকটা এলো। পেছনে বিস্তর ঝোপঝাড়। মস্ত একটা কামিনী ঝোপ ভেদ করে লোকটা পড়েছে। ঝোপের মধ্যেই আটকে আছে তার দেহ, শুধু পা দুটো বাইরে। পায়ে বিদেশি দামি জুতো, পরনে ফেডেড জিন্সের প্যান্ট, গায়ে একটা জিন্সেরই শার্ট। Thank God, অন্য লোক। এই লোকটা ছোটখাটো, রোগার দিকে, হাত থেকে একটা স্টেন গান গোছের জিনিস ছিটকে ঝোপেই আটকে আছে। মনে হচ্ছে এই লোকটাই ভাড়া বেয়ে উঠে গোপীদাকে গুলি করার চেষ্টা করেছিল। দারোয়ান জানালো লোকটা ফ্ল্যাটের নয়। লোকটার মুখ ভালো করে দেখে নিল সুব্রত। এই স্পেন বা দক্ষিণ আমেরিকার মানুষ। দারোয়ানকে পুলিশে খবর দিতে বলে ওরা আবার ওপরে এলো। তারপর ফ্ল্যাটে ঢুকলো। কে? কাকে চাই? সুব্রত? গোপীদা, আপনি বেঁচে আছেন? আছি। আজকাল বেঁচে থাকাতেই কেমন অভ্যেস হয়ে যাচ্ছে রে। ফ্ল্যাটে কি কাণ্ড হয়ে আছে? সেই জন্য একটু গা ঢাকা দিতে হয়েছে। কি হয়েছিল বলবেন? খুব সাংঘাতিক ব্যাপার। দুপুরে কম্পিউটার নিয়ে বসেছিলাম, কিছু কাজ ছিল বলে। হঠাৎ কি হলো জানিস? ঘরের স্বাভাবিক আলোর প্যাটার্নে একটা সূক্ষ্ম চেঞ্জ ঘটলো, খুব সূক্ষ্ম। বাঁদিকে চেয়ে দেখলাম শার্সির বাইরে একটা মাথা উঠে আসছে, একটা নলযান দেখতে পেলাম। আমি শটান মেঝেতে শুয়ে ড্রাই সাঁতার দিয়ে ওই জানলার দিকে এগিয়ে গেলাম। লোকটা শার্সি দিয়ে ভিতরে এলো পাথারি গুলি চালাচ্ছিল। আমাকে যখন দেখতে পাই তখন আমি জানলার কাছে পৌঁছে গেছি। আপনি কি পাগল? না, আমি বুদ্ধিমান। লোকটা শেষ চেষ্টা করেছিল আমাকে ঝাঁঝরা করে দিতে, কিন্তু আমি শুধু হাত বাড়িয়ে ওকে একটা ধাক্কা দিয়েছি। আচ্ছা, লোকটা কি মরে গেছে? হ্যাঁ, না মরলেও মরবে। So this is my first murder. এটা মার্ডার নয় গোপীদা, এটা সেলফ ডিফেন্স। আচ্ছা, আপনি এখন কোথায় বলুন তো? আমি এখন গড়িয়াহাটের একটা বিসিও থেকে বলছি। শুনুন, আপনার এখন আর এই ফ্ল্যাটে আসার দরকার নেই। আমার মনে হয় এখন কিছুদিন অন্যত্র যাওয়াই আপনার পক্ষে ভালো। তদন্তের সময় পুলিশ যদি দেখে যে আমি সন্দেহজনকভাবে অনুপস্থিত, তাহলে তো দোষটা আমার ঘাড়ে চাপাতে সুবিধেই হবে। বাহ, বেশ বলেছেন তো। কিন্তু সন্দেহ করার কারণ তো থেকেই যাচ্ছে। আপনার ঘরের দেওয়াল, মেঝে, সর্বত্র গুলির দাগ। পুলিশ এরা তো জলের মতো বুঝতে পারবে যে লোকটা কোন ফ্ল্যাটে ঘটনা ঘটাতে এসেছিল। তখন তো আপনাকেই সন্দেহ করবে। নাও তো করতে পারে। আমি যদি বলি যে ঘটনার সময় আমি ঘরে ছিলাম না এবং লোকটা অ্যাক্সিডেন্টালি ভাড়া থেকে পড়ে গেছে। লোকটা বিদেশি, বাসের ভাড়ায় ওঠার অভিজ্ঞতা নেই। তার উপর লোকটা একটা হাই ইম্প্যাক্ট অটোমেটিক অস্ত্র চালাচ্ছিল। খুবই রিস্ক ছিল কাজটায়। তাহলে আপনি ফ্ল্যাটটা ছাড়বেন না। দেখ, আমার পিছনে যারা লেগেছে তারা খুনের ফেরিওয়ালা। এক একটা খুনের জন্য যদি বিশেষ ব্যক্তিকে খুনের চুক্তি থাকে, তাহলে বিরাট টাকার লেনদেন হয়। তাই ওরা সহজে হাল ছাড়বে না। যেখানেই পালাই খুঁজে ঠিক বের করবে আর আমাকে মারবে। তবে আশেপাশে মেলা হাই রাইজ বাড়ি আছে। সেসব বাড়ি থেকে কেউ যে ঘটনাটা দেখেনি তারও তো কোনো গ্যারেন্টি নেই। তাই অজুহাতগুলো ভাবতে হবে, বুঝলি? আপনি একা থাকবেন। বোকা থাকার বিপদ আছে। 2 নম্বর লোকটিকে প্রথমত বিশ্বাস করা যাবে না, আর দ্বিতীয়ত 2 নম্বর লোকটিকে খামোখা বিপদে ফেলা হবে। আর কেউ যদি স্বেচ্ছায় বিপদে ঝুঁকি নেয়, আমি নই, অন্য কেউ, আর সেও আপনাকে নিয়ে ভাবছে। তুই কি সোনালীকে মিস করছিস? ওই মেয়েটা সিন্ধুতে খোঁচা দিয়ে কেন এই বিপদের মধ্যে ঠেলে দিচ্ছিস বলতো? সোনালীর আমার প্রতি কোনো দুর্বলতা নেই, আমি জানি। আমার দুঃখের আর বিপদের কথা ওকে শুনিয়ে তুই ওকে প্রায় ফোর্স করছিস বলে আমার বিশ্বাস। এটা ঠিক হচ্ছে না। প্লিজ লিভ সোনালী আলো। ওসব বাদ দে। রোজমেরি আর মনোজ কি বলছে বলতো? আপনাকে 1 লাখ টাকা বেতন এবং ইনসিডেন্টাল এক্সপেন্সেসের জন্য মাসে আরো 50,000 টাকা দিতে চাই। অবশ্য অফার নেগোশিয়েবল, প্লাস আপনার সিকিউরিটি।
মাত্র 1.5 লাখ? আর একটু বাড়াই নাকি? আর সিকিউরিটিতে তুই অ্যাকসেপ্ট করতে চাইছিস না? লুলুর কি যেন নাম লোকটার? হ্যাঁ লুলু, আপনি কোম্পানি সিকিউরিটি না নিয়ে নিজস্ব সিকিউরিটির ব্যবস্থা করতে পারেন। খরচ ওরাই দেবে, আর টাকাটা বাড়িয়ে দিন নিশ্চিন্তে। ঠিক আছে, তাহলে 3 লাখ বল। ওকে, এবার আপনি ফ্ল্যাটে চলে আসুন। আমরা মানে আমি আর আমার এক কলিগ অপেক্ষা করছি। আরে আমার কলিগকে টেনে এনেছিস কেন? ইনি ভালো সিকিউরিটির কাজ জানেন বলেই এনেছি, পছন্দ না হলে ফিরিয়ে দেবেন। বাইরে মোটামুটি অন্ধকার হয়ে আসছে। গোপীনাথ একটু দেরি করছে আসতে। কৌতূহলী সুব্রত জানালার কাছে গিয়ে নিচে তাকালো। হ্যাঁ, পুলিশ এসেছে। কয়েকজন পুলিশ এবং বেশ কিছু কৌতূহলী লোক। ডোরবেল বাজল। সুব্রত গিয়ে দরজা খুলতেই গোপীনাথের হাসি মুখ দেখা গেল। কিরে, আপনার জন্য আমরা ভেবে সারা হচ্ছি, আর আপনি দিব্যি হাসি হাসি মুখ করে ঘরে ঢুকছেন। বাহ! আই এম এনজয়িং লাইফ থরলি। যত ঘটনা ঘটছে ততই ভালো লাগছে। এখন কি করলাম জানিস? নিচে গিয়ে 5 জনের সঙ্গে দাঁড়িয়ে দিব্যি ডেড বডিটা দেখলাম। পুলিশ অফিসারদের সঙ্গে একটু ঠাট্টাই আর কিও করলাম। একটু ঘাবড়ে যাই, অথচ লোকটা একটু আগে আমার হাতেই। দেখে আই এম নাও আ ভেরি কনফিডেন্ট ম্যান। মনে হচ্ছে আমার আরো একজোড়া চোখ, আরো একজোড়া কান এবং মগজে আরো কিছু ঘিলু সাপ্লাই দিয়েছে। দাঁড়া, আগে পোশাকটা একটু পাল্টে নি। গোপীনাথ শীষ দিতে দিতে শোয়ার ঘরে গিয়ে ঢুকলো এবং কিছুক্ষণ পরে পরিষ্কার একটা সাদা লুঙ্গি আর গেঞ্জি জড়িয়ে বেরিয়ে এলো। আরে, তোর সেই কলিগটি কোথায়? বিদায় করে দিয়েছিস? হয়তো বিদায় হতে চাইবে না, আগে আলাপ তো হোক। রান্নাঘর থেকে সোনালি বেরিয়ে এলো, হাতে একটা ট্রে, তাতে কফির কাপ, টোস্ট অমলেট এবং কাটা ফল বিভিন্ন প্লেটে সাজানো। গোপীনাথের সামনে টেবিলে রেখে যখন দাঁড়ালো সামনে, তখন গোপীনাথ যেন ভূত দেখছে। মুখে কথা নেই, কিছুক্ষণ যেন কথা হারিয়েই গেল সকলের মুখ থেকে। তুমি? আমি তো সুব্রতকে বারণই করেছিলাম তোমাকে ডিস্টার্ব করতে। ও আমাকে এনেছে, তোমাকে কে বললো? আমার ইচ্ছে না হলে কি আনতে পারতো? তুমি নিজের ইচ্ছে আমার সঙ্গে দেখা করবে সেটা তো ভাবিনি। আমার বড় অসময় এলে। এখন আমার কাছাকাছি কেউ থাকতে আমি চাই না। He or she will be in mortal danger. সে তো খানিকটা আজ পাচ্ছি। এসবের একটা কারণ তো থাকবে। কারণ তো আছেই। আমাদের রিসার্চ নিয়ে টানা হেঁচড়া চলছে। সলিড ফিউল নিয়ে রিসার্চ। জিনিসটা যদি তৈরি করা যায় তাহলে খুব লাভজনক। তাই কম্পিটিটররা নেমে পড়েছে। অনেকের ধারণা কাজটা হয়তো আমি শেষ করতে পারি। আচ্ছা সোনালি, তোমার পাসপোর্টটা কি ভ্যালিড আছে? কেন থাকবে না? আছে। আমার তো কোনোকালই কাণ্ডজ্ঞান বলে কিছু ছিল না। তোমার সঙ্গে যে ছাড়াছাড়ি হয়ে গেছে সেটা ভুলে গিয়ে এখনই একটা অন্যায্য আবদার করতে যাচ্ছিলাম। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, খাচ্ছি।